আগামী 4 এপ্রিল শুরু হতে চলেছে এডিসি নির্বাচন। আজ মহাকরণে জানান রাজ্য নির্বাচন কমিশনার এমএলডে। আগামী 4 এপ্রিল রবিবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। আর এই এডিসি নির্বাচনের ফলাফল অর্থাৎ গণনা 8 এপ্রিল বৃহস্পতিবার। গণনা শুরু হবে সকাল 8টা থেকে চলবে শেষ পর্যন্ত। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার এমএলডে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, এবারে এডিসি নির্বাচন কমিশনের তরফ থেকে 16 জন রিটার্নিং অফিসার থাকবেন। তাছাড়াও থাকবেন 17 জন অবজারভার। এবারের এডিসি নির্বাচনে মোট ভোটদাতা 8,65,000। সবচেয়ে বেশি ভোটার রয়েছে কাঠালিয়া মির্জা নির্বাচিত কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার 41,147 জন। আর সবচেয়ে কম ভোটার রয়েছে টাকারজলা জম্পুজলা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার 19,858। কমিশনের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, আগামী 4 মার্চ ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে। না, নির্বাচন দপ্তরের তো দায়িত্ব হচ্ছে যে কটা ইলেকশন আমাদের পেন্ডিং রয়েছে সেগুলোকে যথাসময়ে সম্পন্ন করা। এর প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করি। নগর পঞ্চায়েতের ব্যাপারেও আমরা প্রস্তুতি শুরু করেছিলাম, কিন্তু সেটা যেহেতু প্রস্তুতি সম্পন্ন করা যায় না কোভিডের জন্য, এটাকে রেফার করা হয়েছে। আমরা 27 ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে রেফার করেছিলাম। পরবর্তীকালেও একটা অর্ডার ইস্যু হয়েছে যে আমরা স্টেট গভর্নমেন্টকে জানিয়েছি যে যেহেতু মিউনিসিপ্যালিটি অ্যাক্টের কিছু প্রভিশন সেখানে সাসপেন্ডেড আছে, ওটা অপারেশনে আনতে পারে আমরা ইলেকশন কন্ডাক্ট করার প্রস্তুতি নেব। তবে এখন যেহেতু আমাদের কাছে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ, আমরা এটা শেষ করি। কিছু ভিলেজ কাউন্সিল যেখানে ছিল, ভিলেজ কাউন্সিল সম্পর্কে অনেক বলা হচ্ছিল যে অনেকদিন ধরে আপনারা নির্বাচন করেননি, কোনো রাজনৈতিক দল নাকি আপনাদের চিঠিও দিয়েছিল, সেটা সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে। ভিলেজ কাউন্সিল নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত রয়েছে? এবং আমি যতটুকু জানি মেয়র তো ফুরিয়ে যাওয়ার প্রায়। ভিলেজ কাউন্সিলের নির্বাচনের ব্যাপারে মূল সিদ্ধান্তের অধিকারী হচ্ছেন আমাদের এক্সিকিউটিভ কমিটি, যেটা ডিটিএডিসি। এই মুহূর্তে আমাদের এক্সিকিউটিভ কমিটি তো নেই, নতুন নির্বাচন হলে এক্সিকিউটিভ কমিটি হবে। ইন দ্য মিডিয়া প্রশাসক মহোদয় আছেন এবং রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে ডিটিএডিসির সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা করব। সিচুয়েশনটাকে কিভাবে ডিবেট করেন, বিশেষ করে সেনসিটিভ এরিয়া বিষয়গুলোকে কিভাবে দেখছেন? কিছুদিন আগে অলরেডি অপহরণের মতো বিষয় উঠে এসেছে, কাঞ্চনপুরের দিকে একটা ঘটনাও হয়েছিল। এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কিভাবে আপনারা ইয়ে করবেন? না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আমরা ইমপ্রুভ তো হয়েছে, কিন্তু এটা আরও ভালো করার জন্যে যথারীতি রাজ্যের যে আমাদের ফোর্সেস রয়েছে সেটাকে প্রপার ডিপ্লয়মেন্টের ওনারা বন্দোবস্ত করেছেন। কেন্দ্রীয় বাহিনী কতটা আনা যায় তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আরক্ষা দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকারের সঙ্গে পিক আপ করেছেন। আমরা আশা করছি যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, হয়তো যথারীতি আমরা যে ধরনের ফোর্স আমরা চাই সেটা পেয়ে গেলে আমরা আরও ভালো আপনাদেরকে সুরক্ষা দিতে পারব। সরাসরি কেন্দ্রীয় বাহিনী থাকবে কি, বা কেন্দ্রীয় বাহিনী কি কিভাবে দেওয়া হবে? যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো তো সরাসরি আপনাদের কেন্দ্রীয় বাহিনী দাবিও করেছিল আপনাদের কাছে লিখিত। না, সেটা তো আমি বললাম না, কিভাবে দেওয়া হবে একটু যদি ব্যাখ্যা। না, কিভাবে দেওয়া হবে সেটা প্ল্যানিং ওনারা তৈরি করছেন। এখন আজকে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়েছে, যথারীতি ওনারা পুলিং স্টেশন এবং এরিয়া ভিত্তিক কিভাবে নিয়োগ করবেন সেটা একটা প্ল্যানিং ওনারা অ্যাডভান্স তৈরি করছেন। একটা বিষয় হচ্ছে, যেহেতু এই মুহূর্তে প্রশাসকের কাছে এডিসি দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমাদের ধারণা বা আমার মতো সেটা এই প্রথম রাজ্যের ক্ষেত্রে প্রশাসক থেকে কোন কোন বিষয়গুলোকে সরাসরি কমিশনকে অবগত করা হয়েছে নির্বাচন সংক্রান্ত বিষয়, কি কি বিষয়গুলো উল্লেখ করেছে আপনাদের যে এইভাবে হচ্ছে? বিগত দিনে ছিল সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ছিল বা সরাসরি প্রশাসক কোন কোন বিষয়গুলোকে কমিশনকে অবগত করেছে যেগুলো প্রয়োজন রয়েছে? এই নির্বাচনের সাথে ওনাদের প্রশাসকের সরাসরি কোনো যোগাযোগ নেই। কমিশন নির্বাচন করবে, তার প্রশাসকদের এই ব্যাপারে মানে টিটিডিসি ইলেকশন সংক্রান্ত ব্যাপারে ওনাদের সরাসরি কোনো যোগাযোগ থাকতে পারে না। উনি কি কিছু জানিয়েছেন? না, ওনাদের তরফ থেকে না, আমরা কিছু ওনার তরফ থেকে কোনো চিঠি বলতে পাইনি আমরা, কারণ এই ব্যাপারে ওনার কোনো কমিউনিকেশন করার কোথাও। সেন্ট্রাল ফোর্স যদি না পাওয়া যায় তখন কি করা হবে? আমরা অপটিমিস্টিক যে হয়তো আমরা পেয়ে যাব, যেহেতু আরো কতগুলো রাজ্যে ঘোষণা করা হয়েছে, সুতরাং পেতে তো আমাদের কষ্ট হবেই, কিন্তু তবু প্রচেষ্টা আমরা জারি রেখেছি যাতে গতবার যা পাওয়া গিয়েছিল তার চেয়ে বেশি আমাদের কাছে ফোর্সেস আসে এবং আমরা আরো সুবিধা দিতে পারি।
সম্ভাব্য গণনা কেন্দ্রগুলো কোন কোন জায়গাতে হতে পারে, কিভাবে হতে পারে? সম্পূর্ণ গণনা কিন্তু আমি বলেছি আপনাদেরকে, প্রথমত হচ্ছে এটা সাব ডিভিশনাল হেডকোয়ার্টারই হবে। হেডকোয়ার্টার কোন কোন জায়গায় কিভাবে? সেটা তো নির্ধারিত হয়ে গেছে, পুরো লিস্ট আছে। আপনারা আমাদের কমিশন থেকেও জানতে পারেন, এই মুহূর্তে পুরো লিস্ট তো আমরা দিচ্ছি না, কিন্তু নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর এই প্রেস রিলিজের কপি আমি আপনাদেরকে দিয়ে দেবো, সবাইকে দিয়ে দেবো। কাঞ্চনপুর সাব ডিভিশনে ফুলটুংসে যে ভিলেজটি রয়েছে, যেটা মিজোরামের সাথে বর্ডারিং ভিলেজ, মিজোরামের যখন ভিলেজ কাউন্সিল ইলেকশন হয়েছিল দেখা গেছিল ত্রিপুরার যারা রেসিডেন্ট ওদের কাছে ডবল ভোটার কার্ড রয়েছে। অ্যারাউন্ড 200% ছিল যারা ত্রিপুরার রেসিডেন্ট, বাট দে ওয়্যার হোল্ডিং দ্য ভোটার কার্ড অফ মিজোরাম। এই যে ব্যাপারটা, এটাকে কি সলভ করা হয়েছে? এটা আমাদের যারা ভোটার, আমাদের যারা ভোট দিতে পারবেন, আমরা তাদেরকে অ্যালাউ করবো। রিটার্নিং অফিসারকে সেভাবে নির্দেশও দেওয়া আছে। এবং যেহেতু আপনিও বলছেন আমরা আরো থেকে দেবো কি সমস্যা আছে, কিন্তু আমরা নিশ্চয়ই এগুলো সম্পর্কে ভাববো। ধন্যবাদ। স্যার, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি না, বিভিন্ন ইনপুটস দিয়েছি, যেমন ধরুন বোর্ডের পরীক্ষা, বিভিন্ন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, যেটা আমাদের ভোটে যারা ভোটার আসবেন তাদেরকে অসুবিধায় ফেলতে পারে, সেটা ভেবে আমরা নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করেছি। আমাদের কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচির বিজ্ঞপ্তি জারি হবে মার্চ মাসের 4 তারিখ, অর্থাৎ 4 মার্চ 2021। এর সঙ্গে সঙ্গে যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা পাবলিক নোটিশ ইনভাইটিং নমিনেশন, এই বিজ্ঞপ্তি ওনারা ইস্যু করবেন একই দিনে 4 মার্চ 2021। লাস্ট ডেট অফ নমিনেশন থাকবে 12 মার্চ 2021 এবং নমিনেশন শুরু হবে যেদিন থেকে রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি জারি করবেন, সেদিন থেকেই নমিনেশন শুরু হবে, শেষ হবে লাস্ট ডে 12 মার্চ 2021। নমিনেশনগুলোর স্ক্রুটিনি হবে 15 মার্চ 2021। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার থাকবে 17 মার্চ 2021। যদি ভোট গ্রহণ করতে হয় তাহলে ভোটের দিন হবে 4 এপ্রিল, 4 এপ্রিল 2021। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। যদি কোনো রিপোর্ট অথবা ফ্রেশ পোলের প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে 7 এপ্রিল 2021। ভোট গণনা হবে 8 এপ্রিল 2021। ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে এবং শেষ হওয়া অবধি সেটা চলবে। এবং 13 এপ্রিলের মধ্যে আমাদের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া আমরা শেষ করব। এ হচ্ছে আমাদের নির্বাচনের যে শিডিউল। আজকে এই শিডিউল অ্যানাউন্সমেন্টের সাথে সাথে আমাদের স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং এই মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের সমস্ত রাজনৈতিক দল, ক্যান্ডিডেটস, স্টেট গভর্নমেন্ট এবং জেলা পরিষদ প্রশাসন তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। কমিশনের পক্ষ থেকে আমরা শিডিউল অ্যানাউন্স করেছি। আমরা রাজ্যের সমস্ত ভোটার, রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করবেন এবং রাজ্যের সমস্ত জনগণের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা আমরা কামনা করি, যাতে আমরা খুব সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, অবাধভাবে এই নির্বাচন আমরা সুসম্পন্ন করতে পারি। সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য করছেন এবং আপনাদের
একটা বিরাট কন্ট্রিবিউশন রয়ে গেছে ইলেকশন প্রসেসে। আমি কমিশনের পক্ষ থেকে প্রথমত আপনারা যতটুকু আমাদেরকে সাহায্য করেছেন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ, এবং আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করি, আপনারা নিশ্চয়ই সেটা করবেন। এবং আপনাদের কাছ থেকে আমরা যেসব ফিডব্যাক পাই সেটা আমাদেরকে আমাদের কাজ করার ক্ষেত্রে আরও বেশি সাহায্য করে। আমরা আশা করব আপনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন। এই আমার আপনাদের সঙ্গে কথা বলা। নমস্কার স্যার, একবার জাস্ট শিডিউলটা একটু ইংলিশে বলে দেবেন ন্যাশনাল মিডিয়ার জন্য। Taking into consideration of all relevant inputs, factors and major events like board examinations, religious festivals, prevailing law and order situation, etc., the Election Commissioner for District Council announces the following schedule for holding general election to District Council 2021. Issue of notification by the Election Commissioner for District Council on 4th March 2021. Issue of notification by the returning officers 4th March 2021. Last date for making nominations 12th March 2021. Date for scrutiny of nominations 15th March 2021. Last date for withdrawal of candidature 17th March 2021. Date on which polls, if necessary, be taken 4th April 2021. Hours for commencement and close of poll 7 a.m. to 4 p.m. Repoll or fresh poll, if any required, 7th April 2021. Date of counting of votes 8th April 2021. Commencement of counting of votes from 8 a.m. onwards. Date before which the process of election shall be completed 13th April 2021. Sir, how many total number of voters and centers? You are asking for number of? Voters and how many centers are there? There are 8,65,041 voters, out of which male voters are 4,36,548 and female voters are 4,28,490. And the total polling stations are 1,244. 1200? Thank you. আচ্ছা, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন বললেন, এই রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কি ইভিএম নিয়ে কোনো আপত্তি তোলা হয়েছে? এক নাম্বার, এই আপনার কি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসি ও পৌর নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার 2 দিনের রাজ্য সফরে এসেছেন প্রদেশ বিজেপির প্রভারী বিনোদ শঙ্কর। আসন্ন এডিসি ও পৌর নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার 2 দিনের রাজ্য সফরে এসেছেন প্রদেশ বিজেপির প্রভারী বিনোদ শঙ্কর। মঙ্গলবার সকালে বিমানে করে তিনি এমবিবি বিমানবন্দরে আসেন। এমবিবি বিমানবন্দরে প্রদেশ বিজেপির প্রভারী স্বাগত জানাতে আগে থেকে উপস্থিত হন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ বিজেপির কর্মী সমর্থকরা। যতটুকু খবর, প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ের পরপর বেশ কয়েকটি বৈঠক করবেন আসন্ন এডিসি নির্বাচন ও পৌর নির্বাচনকে সামনে রেখে। যদিও প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে জানান, প্রদেশ বিজেপির প্রভারী হিসাবে সংগঠনকে মজবুত করতে তিনি প্রতি মাসে রাজ্যে আসবেন। তবে এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট থাকবে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সৌকৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি বললেন, বিজেপি কার্যকর্তাদের দল আসন্ন এডিসি নির্বাচন ও পৌর নির্বাচন নিয়ে দলের কার্যকর্তাদের সাথে আলোচনা হবে বলে জানান তিনি। मैं पहले भी बोला हूँ, प्रभारी के नाते मैं बार बार या हर महीने आना पार्टी के संगठन के कामों को, संगठन को मजबूत करना ही। एडीसी के निर्वाचन के साथ में आपका गठबंधन है, फिर उन लोगों ने एडीसी को लेकर किसी और पार्टी के साथ में गठबंधन कर लिया, इसके बारे में क्या कहना है? बात किया जाएगा। अभी मीटिंग में कोई बातचीत होगा कि आईपीएफटी के साथ केवल संगठन पे चर्चा, संगठन कैसे मजबूत है इस बात पे बात की जाएगी। एडीसी के लेकर कोई बातचीत? भाजपा कार्यकर्ताओं की पार्टी है, संगठन की पार्टी है,
संगठन कैसे मजबूत हो, उन सारी बातों के साथ साथ एडीसी का चुनाव होना है, नगर निकाय का चुनाव होना है, उस पर भी संगठनात्मक रूप से चर्चा करेंगे। ठीक है भाई। मैं पहले भी बोला हूँ, प्रभारी के नाते मैं बार बार या हर महीने आना पार्टी के संगठन के कामों को, संगठन को मजबूत करना ही काम। एडीसी के साथ में आपका गठबंधन है, फिर उन लोगों ने एडीसी को लेकर किसी और पार्टी के साथ में गठबंधन कर लिया, इसके बारे में क्या कहना है आप? ये तो बात किया जाएगा। अभी मीटिंग में कोई बातचीत हुआ कि आईपीएफटी के साथ केवल संगठन पे चर्चा, संगठन कैसे मजबूत है इस बात पे बात किया जाएगा। एडीसी के लेकर कोई बातचीत भाजपा कार्यकर्ताओं की पार्टी है, संगठन की पार्टी है, संगठन कैसे मजबूत हो, उन सारी बातों के साथ साथ एडीसी का चुनाव होना है, नगर निकाय का चुनाव होना है, उस पर भी संगठनात्मक रूप से चर्चा करेंगे। रिपोर्ट खबर त्रिपुरा। মঙ্গলবার বিশালগড় ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে 33টি গ্রাম পঞ্চায়েতে 624 জন কৃষকের হাতে কৃষি সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। মঙ্গলবার দুপুর 12টায় বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশালগড় ব্লকের 33টি গ্রাম পঞ্চায়েতে 624 জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় কৃষি সামগ্রী। কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সাংসদ প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন ছন্দা দেববর্মা, সমাজসেবী অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অর্জুন দাস, বিশালগড় কৃষি দপ্তর আধিকারিক সহ অন্যান্যরা। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ প্রতিমা ভৌমিক আলোচনা করতে গিয়ে বলেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে ভারতবর্ষের যে পুরনো ঐতিহ্য, সে ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হলে কৃষকদের বাদ দিয়ে ভারতবর্ষ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরা কাজ করছি। কৃষকদের আয়কে কিভাবে দ্বিগুণ করা যায়, প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে বিশালগড় ব্লকে 33টি গ্রাম পঞ্চায়েতে 624 জন কৃষকের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন। তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে চলছেন রাজ্য সরকার। কোন মাটিতে কী ফসল হবে সেই বিষয়ে সোহেল পরীক্ষা করার জন্য ব্যবস্থা করেছে। সোহেল হেলকানের মধ্যে কৃষকদের জন্য ফসল বীমা যোজনা করা হয়েছে, যাতে কৃষকরা সব ধরনের সহযোগিতা পাবে। সেই জন্য ভারত সরকার সব ধরনের ব্যবস্থা করেছে। ফসল বীমার জন্য মুখ্যমন্ত্রী 200 টাকা এবং কৃষকরা দিতে হয় 10 টাকা। যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বের দরবারে ভারতবর্ষের যে আমাদের পুরনো ঐতিহ্য, সে ঐতিহ্যকে ফিরিয়ে আনা, কৃষককে বাদ দিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি বলেছিলেন, এবং সেই লক্ষ্যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা প্রতিনিধি আমরা কাজ করছি, যে কৃষকের আয় যাতে 2022-এর মধ্যে দ্বিগুণ করা যায়। সেই কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিশালগড় ব্লকও পিছিয়ে নেই। বিশালগড়ের ব্লক 33টা পঞ্চায়েতকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলছেন। আজকে 624টা পরিবারের আমার কৃষক যারা রয়েছেন, যারা মাছ চাষ করেন তারাও কৃষক, যারা গরু। রিপোর্ট খবর ত্রিপুরা। 2018 সালের মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম জেলা ও দায়রা আদালতে সরাসরি উপস্থিত হয়ে হাজিরা দেন সাংসদ প্রতিমা ভৌমিক। 2018 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবন ঘেরা করেছিল বিজেপি। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৎকালীন বিজেপি নেত্রী তথা বর্তমান সাংসদ প্রতিমা ভৌমিক। তৎকালীন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন ঘেরাও করার দায়ে তখন প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সে মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম জেলা ও দায়রা আদালতে সরাসরি উপস্থিত হয়ে হাজিরা দেন সাংসদ প্রতিমা ভৌমিক। আদালত থেকে বেরিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক জানান, বিজেপি সরকার প্রতিষ্ঠার পূর্বে তৎকালীন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে ঘেরাও করার ফলে একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন তিনি আদালতে এসেছেন। সেখানে আমাদের সরকার আসার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও নিয়ে একটা মামলা ছিল। রিপোর্ট খবর ত্রিপুরা। মঙ্গলবার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো উত্তর রাঙ্গামুড়া এলাকায়। উত্তর রাঙ্গামুড়া মঙ্গলবার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ সকালে রাস্তায় পড়ে থাকে। তার নাম জগবন্ধু দাস। ঘটনা বিলুনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানার অন্তর্গত
উত্তর রাঙ্গামুড়া পঞ্চায়েত এলাকার ভবানীপুর স্কুল সংলগ্ন তার বাড়ি। সোমবার সন্ধ্যা রাতে ওই যুবক একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিল নিজ বাড়ি থেকে। রাতে আর বাড়িতে আসেনি। ভোরবেলায় পাড়ার প্রতিবেশীরা নজরে আসে তারই বাড়ির সামনে রাস্তায় রক্তাক্ত দেহটি পড়ে রয়েছে। খবর দেওয়া হয় রাজনগর পিয়ারবাড়ি থানায়। খবর পেয়ে পুলিশ অফিসার সহ বিলুনিয়ার এসডিপিও ঘটনায় তদন্ত শুরু করেছে। এই হত্যার সাথে কারা যুক্ত থাকতে পারে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে। এই জাতীয় হত্যাকাণ্ডের পর স্থানীয় জনমনে যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা যুক্ত রয়েছে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করার খবর নেয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএফ 200 ব্যাটালিয়নের উদ্যোগে বিলুনিয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অ্যাড সিভিক অ্যাকশন প্রোগ্রাম। বিএসএফ 200 ব্যাটালিয়নের উদ্যোগে বিলুনিয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অ্যাড সিভিক অ্যাকশন প্রোগ্রাম। উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন কমান্ডেন্ট রাজনারায়ণ মিশ্র। সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের 18 জন ছাত্রীকে বাইসাইকেল, 2টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাগ, খাতা, আর্ট সামগ্রী, স্কুল বেঞ্চ প্রদান করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। কমান্ডেন্ট রাজনারায়ণ মিশ্র জানান, গত 2 মাস ধরে সীমান্ত এলাকায় এ ধরনের প্রোগ্রাম চলছে। আগামী দিনেও আরও প্রোগ্রাম হবে। এর মধ্যে দিয়ে সীমান্ত এলাকার গরিব ছাত্রীদের যাতে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে তার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস। পাশাপাশি সীমান্তবাসীর সাথে বিএসএফ এর সম্পর্ক সুমধুর করার চেষ্টা। এতে করে গ্রামবাসীদের সাথে বিএসএফ এর বন্ধুত্ব আরও মজবুত হবে। 200 DN BSF विभिन्न प्रकार जन कल्याण मूलक कार्य करें। बॉर्डरेर जनगणेर जयु नय आजो एखाने कोई रकम एकटी अनुष्ठान अच्छे। आज गरीब घरे मायेदिर जेवनुन साइकिल एवं स्कूलेर प्रयोजनीय किछु फर्निचर और स्टेशनरी इत्यादि देवा हवे। बॉर्डरेर जनगण और BSF मध्य सुमधुर संपर्क थका प्रयोजन। BSF এই এলাকার सकल जनगणेर सुरक्षा और सहयोगितार जयुनाय सब समय काछे थाकवे आर जी जयुनियु प्रयोजन निजेदर मध्य कोनो मदद हेकेन ना थाका और निजेदर मध्य प्रेम और सद्भावना बानिए राखा छाई। जे गरीब विद्यार्थीদের साझा करा जाते करे ओদের भविष्य सफल हওয়ার पेक्षाने আমরা योगदान करते पारी। মেয়েদের জুনে সাইকেল একটি পরিযোজনায় নেই साधन जा प्रतिभाशाली মেয়েদের बकासेर एकटी प्रतीक। आमी सैल्यूट करी এই सकल प्रतिभाशाली गरीब মেয়েদের যাদের आर्थिक अवस्था तो एत खराब थाकार सत्त्वेও নিজে পড়াশোনার জীবনে পায়ে হেঁটে বায় উইনি মাধ্যম অনেক দূরের যাত্রা অতিক্রম করে এবং নিজের স্বপ্ন पूरा করার জীবনে খুব পরিশ্রম করে। এইভাবে যেই सकल स्टेशनरी আমরা स्कूल वितरण करছি जाते ही सकल बच्चेदार सहयोगिता हवे जरा विभिन्न प्रकार बाधा अतिक्रम करे निजेर भविष्य उज्जवल कोरार इच्छा रखे और निजेर सपना स्वप्न पूरा कोरार साहस रखे। आशा करছি আমাদের জি ছোট ছোট সাহায্য আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের মাধ্যমে এক নতুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার থেকে চলল ছাত্র আন্দোলন। মঙ্গলবারও চলল দক্ষিণ ভারতচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শুক্রবার থেকে চলল ছাত্র আন্দোলন। মঙ্গলবারও চলল দক্ষিণ ভারত চন্দ্রসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। প্রধান শিক্ষক তাপস চন্দ্র সাহাকে বদলির প্রতিবাদে ছাত্র আন্দোলন শুরু হয় গত শুক্রবার। সোমবার বিদ্যালয়ে শিক্ষকদের ভিতরে রেখে বিদ্যালয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ছাত্রছাত্রী সহ আধিকারিকরা দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক লক্ষণচন্দ্র দাসের অফিস ঘেরাও করে লিখিত জমা দেয়। কথা ছিল মঙ্গলবার বিধায়ক অরুণ ভৌমিক বিদ্যালয়ে যাবেন, কিন্তু না যাওয়ার ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়। প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীরা বাইরে অপেক্ষা করতে থাকে। ছাত্রছাত্রীরা পথ অবরোধ বসে। প্রধান শিক্ষক বিষয়টি ওএসডি সুবীর মজুমদার ও MLA অয়নচন্দ্র ভৌমিককে জানান। পরবর্তীতে বিধায়ক ছুটে গিয়ে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন আশ্বাস দিলেন। বিদ্যালয়ে তালা খোলা হয়। বিধায়ক শিক্ষা দপ্তরের কমিশনের তীব্র সমালোচনা করেন। আমি স্কুলে আসার পর দেখি স্কুলে তালার পর আমি যে ছাত্ররা ছিল তাদেরকে বুঝিয়ে বললাম যে সামনে পরীক্ষা, 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হইব, তোমাদের কথা চিন্তা করো। দেখা গেল অভিভাবকরা 2-1 জন এসেছিলেন, তাদেরকে বললাম যে আপনারা ছেলেমেয়েদেরকে বুঝান সামনে পরীক্ষা, তো কারো কোনো সারা শব্দ নেই। তারপর আমি শিক্ষা আধিকারিকের ওএসডি সুবীর বাবুর সঙ্গে কথা বললাম। সুবীর বাবু বললো কালকে তো ওদের বলেছিলাম, ওরা শুনলো না, এই কথা বলে শেষ করলো। তারপর আমি অ্যাজ এ হেডমাস্টার আমি যারা শিক্ষক ছিলেন সবার থেকে সই নিয়ে নিলাম, কারা কারা প্রেজেন্ট ছিলেন। তারপর মাননীয় MLAর সঙ্গে কথা বললাম। MLA থেকে বললাম স্যার আপনি একবার অন্তত আসুন, এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন, একটা জায়গা তো শেষ করতে হবে ঘটনাটা। উনি বললেন ঠিক আছে আমি দেখি উপরে কথা বলি।
এই সেই বললো, কিন্তু এখনো আসেনি। আমরা এটার জন্য অপেক্ষা করছি এখানে। ছেলে মেয়েগুলো সকালবেলা এসেছে, খাওয়া নেই দাওয়া নেই, সামনে পরীক্ষা, এটার কথা চিন্তা করে আমি আপনারা মিডিয়ার বন্ধু যারা আছেন আপনাদেরকেও বলবো এই কাজে একটু হস্তক্ষেপ করে আমি চলে যাব, ক্ষতি নেই, কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য কোনো অসুবিধা না হয় যেভাবে তালাটা খোলার ব্যবস্থা করুন। প্রশাসনিক কিছু কাজকর্ম আমাদের আছে, মার্চ মাস সবাই জানেন হিসাব নিকাশ দেওয়ার সময় গভর্নমেন্টের এখন এই সময় যে ট্রান্সফার তো দুর্ভাগ্যজনক হলেও কাজটা আমাদের করতে হবে, কিছু করার নেই, সরকারের নির্দেশ আমাদেরকে মানতে বাধ্য আমরা। ছাত্রছাত্রীদের বক্তব্য, যতদিন প্রধান শিক্ষক বদলির আদেশ স্থগিত না হয় ততদিন আন্দোলন চলবে। আমার নাম দিব্যি, আমি এসবিসি নগর স্কুলের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র। আমাদের দাবি একটাই যে বিধায়ক বলেছে আজকে আসবে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত তিনি আসেননি। তো সকল ছাত্রছাত্রী ক্ষুব্ধ হয়ে রয়েছেন যে উনি আসবে কথা দিয়েও উনি আসেননি, এবং ওনাকে লিখিত দিতে বলার পরেও উনি আসেনি। তারপরে আমরা এখানে ক্ষুব্ধ। তাছাড়া আমাদের যতক্ষণ না পর্যন্ত হেড স্যার নোটিশ আসছে যে হেড স্যার এখানেই থাকবে, ততক্ষণ না পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ ছাড়বো না। স্কুলে তালা থাকবে, স্কুলে বন্ধ থাকবে, এবং পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করেও আন্দোলন করতে পারি। এই বলে আমি আমার মধ্যে যদি এমএলএ স্যার এখানে না এলে তাহলে আমরা বড় রাস্তা অবরোধ করবো, এটা আমাদের দাবি, এবং স্কুলে তালা থাকবে। 1 ঘন্টার মধ্যে এমএলএ স্যার না এলে আমরা বড় রাস্তা অবরোধ করবো। কি নাম? আমার নাম রবীন্দ্র দেবনাথ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। কিসে আজকে এসবিসি নগর স্কুলে? স্কুলে আমরা যে স্যার বদলে গেছে সেজন্য আমরা আজকে স্কুলে তালা লাগাইছি। এখন স্কুলে ততদিন পর্যন্ত স্যারের স্যার থাকবো এই কথাটা কইতো না আমরা তদন্ত লাগ আমরা এইভাবে অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক থাকবো, স্কুলে তালা থাকবো, আমরা অবরোধ করবো। গত শুক্রবার থেকে আন্দোলন চলছে, কালকে তোমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে গেছিলে, সেখান থেকে কি উত্তর পাচ্ছিলে? সেখান থেকে উত্তর পাইছি এমএলএ স্যার কইছে আমরা স্কুলে আইবো, কিন্তু কখনো আইছে না, কখনো কোনো খবরে আমাদের কাছে পাঠাইছে না যে স্যার থাকবো কিংবা থাকবো না। এটা আমরা তাই সবাই স্কুলে তালা লাগাইছি, এখন আমরা স্ট্রাইক করবো, অবরোধ করবো। রিপোর্ট খবর ত্রিপুরা।